নমস্কার। পেত্নীর প্রতিশোধের পরবর্তী পর্ব আজ কি শোনাব। অনেকক্ষণ হয়ে গেছে, নকুল এখনো ফিরছে না। তৃষ্ণা চিন্তায় পড়ে গেছে। জঙ্গলের পথ অন্ধকার, রাস্তার সব জায়গায় আলোও নেই। নকুলের কাছে টর্চ নেই। জঙ্গলে হিংস্র সাপ, শিয়াল সব কিছুই আছে। তনয়া তৃষ্ণাকে বলল, মুখটা হাঁড়ি করে রয়েছ কেন? নকুলদা এখনো এলো না গো। অতটা দূর পায়ে হেঁটে গেছে, আবার পায়ে হেঁটে আসছে, সময় তো লাগবেই। তনয়ার কথা শুনে তৃষ্ণার খারাপ লাগলো। তার স্বামী, অথচ তার একটুও চিন্তা হচ্ছে না। তনয়া ওর দিকে তাকিয়ে মিচকি হাসল। নকুল সিগারেট নিয়ে বাড়ি ফিরল। সে ওপরে বরুণকে সিগারেটের প্যাকেটটা দিতে গেল। তনয়া রান্নাঘরে গেল। সে 3 কাপ স্পেশাল চা করে এনে পরমাদেবীর ঘরে ঢুকল। নকুল ঠাকুমার ঘরে দাঁড়িয়ে আছে। তনয়া বলল, স্পেশাল চা, খেয়ে বলো তো কেমন হয়েছে। পরমাদেবী, নকুল আর তৃষ্ণা 3 জনে চা খাচ্ছে আর তনয়ার বানানো চায়ের তারিফ করছে। তৃষ্ণা বলল, চমৎকার বানিয়েছ, আমায় শিখিয়ে দিও তো। রতিকান্ত পরমাদেবীর ঘরে উঁকি মেরে বলল, 3 জনে বেশ আয়েশ করে চা খাচ্ছিস। নকুল ভয় পেয়ে চায়ের কাপটা রেখে দিল। রতিকান্ত রেগে বলল, কাজ করবি না, শুধু খাবি আর শুবি। এত খাওয়া তোদের কোথা থেকে আসে? তৃষ্ণা বলল, নকুলদা তো সারাদিন কাজ করে জেঠু। পাজি মেয়ে, তোর এত বড় সাহস, কথার ওপর কথা বলিস? থাবড়ে তোর গাল লাল করে দেবো। এখানে বসে গাল গল্প না মেরে চন্দ্রানীর কাছে যা। রতিকান্ত ঘর থেকে বেরোলো। কেউ যেন তার 2 গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারল। কি হলো ব্যাপারটা সে বুঝতেই পারল না। চারপাশে তাকালো, কেউ তো নেই। তাহলে তার গালে চড় মারল কে? কালুতান্ত্রিক তো বলে গেছেন এ বাড়িতে কোনো অশরীরী আত্মা নেই। তবে রতিকান্ত তাড়াতাড়ি দোতলায় উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখল তার গাল দুটো লাল হয়ে গেছে, এখনো গাল দুটো জ্বলছে। রতিকান্ত চিন্তিত হয়ে পড়ল। রাতে সবাই খেয়ে শুয়ে পড়েছে। নকুল নাক ডাকছে। তনয়া বাইরে গেল। সে শশীকান্তের ঘরের দিকে তাকালো। একদিন তার কানের পাশ দিয়ে বিকট শব্দে উড়ে যাওয়া প্রাণীটি সে আজ দেখতে পাচ্ছে। প্রাণীটি ভয়ঙ্কর বিদঘুটে একটা পাখি। তাকে দেখলে যে কেউ ভয় পাবে। সে শশীকান্তের ঘরের ছাদের ওপর বসে আছে। মাঝে মাঝে এদিক ওদিক উড়ে চারপাশটা নজর রাখছে। তনয়া আম গাছটার ডালে বসল। সে হালকা দোল খাচ্ছে। মনটা তার ভালো লাগছে না। বছর 4 আগেকার কথা তার মনে পড়ছে। তার বাবার নাম ছিল বিপ্লব। তার বাবা শিক্ষিত, সৎ আর শান্তশিষ্ট ভদ্র মানুষ ছিল। তার বাবা উড়িষ্যার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। ওখানেই তারা থাকত। তাদের আসল বাড়ি পশ্চিমবঙ্গের রতিকান্তদের বাড়ির গ্রামে। তার মা উড়িষ্যার মেয়ে সুনিতা। তার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। তার দিদির নাম ছিল পলি আর তার নাম ছিল মিলি। 2 বোনের মধ্যে রাগ, অভিমান, ভাব, ভালোবাসা সব হতো। তাদের পরিবার বেশ সচ্ছল ছিল। খুব সুখেই দিন কাটছিল তাদের। পলি কলেজে পড়তো আর মিলি 11-এ পড়তো। তারা 2 বোন তাদের বাবার কাছে অনেকবার বায়না করেছে তাদের গ্রামে বাড়ি দেখবে বলে। তাদের বাবা তাদের গ্রামে আনেনি, কারণ তারা 2 বোন আর তাদের মা খুবই সুন্দরী। তার বাবা জানতো কর্তামশাইদের কথা। কর্তামশাইদের নজরে ভালো কিছু পড়লে তারা ছলে বলে কৌশলে সেটা নিয়েই ছাড়বেন। সে মেয়ে মানুষ হোক বা জমি জমা, গাছগাছালি, পশু পাখি, যাই হোক না কেন। এতদিন বিপ্লব তার স্ত্রী আর মেয়েদের
এটা সেটা অজুহাত দেখিয়ে গ্রামে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। এবার আর পারল না, দুই বোনের বায়নার কাছে সে হার মানল। তাছাড়া মিলির মায়ের মনেও স্বামীর ভিটে দেখার সুপ্ত বাসনা ছিল, তাই তাদের মাও তাদের বাধা দিল না। বাবা ঠাকুরদার ভিটে তারা দেখবে, এতে অসুবিধার কিছু নেই তো। মিলির বাবাও ভাবল বহু বছর গ্রামে যায়নি, এখন হয়তো গ্রামের পরিস্থিতি বদলেছে, তাই সেও তাদের নিয়ে আসতে রাজি হলো। মিলি একদিন বাবা মা আর দিদি পলির সাথে এলো তাদের গ্রামের ভিটে। তার ঠাকুরদা ঠাকুমা নেই, তার বাবারা দুই ভাই, তার জেঠু জেঠিমা আর তাদের একমাত্র ছেলে বাবলু থাকে গ্রামের বাড়িতে। তারা গ্রামের বাড়িতে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। তাদের এত বছর পর দেখে তার জেঠু জেঠিমা আনন্দে আত্মহারা হলো। মিলি তার দিদি তার মাকে প্রথম দেখছে বাড়ির সবাই। মিলির মা তার জেঠিমাকে প্রণাম করল। মিলির মায়ের দিকে তাকিয়ে জেঠিমা বলল, এ যে লক্ষ্মী প্রতিমা। পলি আর মিলিকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে তার জেঠিমা বলল, পুতুলের মতো সুন্দর হয়েছিস তোরা, কত বড় হয়েছিস। আমরা যে আছি সে কথা তোদের বাবা আগে তোদের বলেনি? মিলি বলল, হ্যাঁ, আমরা সবাই আসতে চাইতাম, বাবা আনেনি। বাহ, সুন্দর বাংলা বলতে পারিস তো। আমার মা দিদিও সুন্দর বাংলা বলে, আমরা বাবার কাছ থেকে সব শিখেছি। ভালো, এবার ঘরে চল। পলি মিলি খুব খুশি হয়েছে। তারা শহরে থাকে, আগে তারা গ্রামকে এত কাছ থেকে দেখেনি। মাঠ থেকে ফিরল বাবলু। সে তার মাকে বলল, এরা কারা? এই দেখ, দূরে থাকলে যা হয়, এরা তোর বোন, তোর বিপ্লব কাকুর মেয়ে, আর এই হলো তোর কাকিমা। বাবলু সুনিতাকে প্রণাম করল। সুনিতা তাকে বলল, বেঁচে থাক বাবা। বাবলুকে দেখে দু বোন খুব খুশি হলো। তাদের দাদা নেই বলে খুব দুঃখ ছিল, এবার সে দুঃখ ঘুচবে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ঘরে বসে আছে। সুনিতা উড়িষ্যা থেকে কার জন্য কি এনেছে সব বের করে দেখাচ্ছে আর গল্প করছে। বিপ্লবের দাদা অসীম বারান্দায় বসে আছে। বিপ্লব ঘর থেকে বেরিয়ে দাদার মুখে দেখে চিন্তার ভাঁজ। সে বলল, দাদা, কোনো সমস্যায় পড়েছ কি? না, মানে তোরা সবাই আসাতে আমি ভীষণ খুশি হয়েছি, কিন্তু আমি ভাবছি বৌমা আর মেয়ে দুটো মুখার্জি বাড়ির কারোর নজরে না পড়ে যায়। ওদের বাড়ির বাইরে বেরোতে বারণ করিস ভাই। এখনও মুখার্জি বাড়ির লোকেরা অমন খারাপ আছে দাদা? আছে, কর্তামশাইয়ের বাবা মারা যাওয়ার পর প্রকাশ্যে দাপট কিছুটা কমেছে, কিন্তু আড়ালে অনেক কিছু করে। এই দেখ না, কয়েকদিন আগে আমাদের একটা বড় গাছ জোর করে কেটে নিয়ে গেল। আমি বাধা দিয়েছিলাম, সেজন্য আমার পিঠে কঞ্চির বাড়ি মেরেছিল, এখনও কাটা দাগ আছে, এই দেখ। এই বলে অসীম তার পিঠ বের করে দেখালো। বিপ্লবও চিন্তায় পড়ে গেল। সে রাতে শুয়ে সুনিতাকে সব খুলে বলল। সুনিতা বলল, মগের মুল্লুক নাকি, যে পছন্দ হলেই তুলে নিয়ে যাবে? আমার মেয়েরা ক্যারাটে জানে, ওদের রক্ষা ওরা নিজেরাই করতে পারবে। তুমি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছ না, ওরা প্রচণ্ড খারাপ, ওরা গায়ের জোরে সব করতে পারে। আমার কথা শোনো, মেয়ে দুটোকে নিয়ে একদম বাড়ির বাইরে বেরিও না। ঠিক আছে, সকালে দেখা যাবে, এখন ঘুমোও তো, সারাদিন জার্নি করে এসেছি, বড্ড ঘুম পাচ্ছে। এই বলে সুনিতা হাই তুলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। ভোরে উঠে পলি আর মিলি দুই বোন গ্রাম্য মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গেল। চারদিকটা সবুজ ঘেরা, শীতল হাওয়া বইছে, গাছে গাছে পাখি ডাকছে। দুই বোনে পাখির ডাক নকল করছে, ভীষণ মজা পাচ্ছে ওরা। এদিকটায় বাড়িঘর কম, গাছগাছালি বেশি। মিলি হঠাৎ কবিতা বলে উঠল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়,
হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। পলি বলল, কবিতাটি দারুণ তো। কার কবিতা বলতো দিদি? জানি না তো, বাবা আমাদের অনেকবার এই কবিতাটি শুনিয়েছে। তোর মতো অত ভালো মাথা আমার নয়, তাই ভুলে গেছি। দিদি, এটা কবি জীবনানন্দ দাশের কবিতা। ও। বাবলু ছুটতে ছুটতে আসছে। সে ডাকলো, পলি, মিলি। পিছন দিক থেকে বাবলুর ডাক শুনে দুই বোনে পিছন ফিরল। বাবলু বলল, তোরা কাউকে না বলে বেরিয়েছিস কেন? বাড়ির সবাই চিন্তা করছে। মিলি বলল, এতে চিন্তার কি আছে বাবলুদা? আছে, তোরা জানিস না, এখানে খুব খারাপ মানুষ আছে। বাড়ির দিকে যেতে যেতে বাবলু দুই বোনকে কর্তামশাইদের কুকীর্তির কথা বলল। পলি বাবলুর কথা শুনে একটু ভয় পেয়ে গেল। মিলি খুব সাহসী। সে বলল, আমার সাথে কেউ বদমাইশি করতে এলে তার ছাল ছাড়িয়ে দেব। বাবলু বলল, ওদের তুই চিনিস না, তাই অমন কথা বলছিস। ওদের মতো নির্দয় কেউ নেই। আমার সাথে খারাপ কিছু করতে এলে বাছাদণ্ডের উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। কথা বলতে বলতে তারা বাড়ির ভেতরে ঢুকল। মিলির জেঠিমা উঠোন ঝাঁট দিচ্ছে। সে ঝাঁটা রেখে পলি আর মিলির কাছে এসে বলল, মারে, আমাদের এলাকাটা একদম ভালো না, তোরা বাড়ির বাইরে বের হোস না। মিলি বলল, তোমরা ভয় পাও, কোনো প্রতিবাদ করো না, তাই দুষ্টু লোকগুলো এমন কুকাজ করতে পারে। আমি এখানে থাকলে সব শয়তানগুলোকে শায়েস্তা করে দিতাম। বিপ্লব একটু দূরে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে। সে মিলির কথা শুনে এগিয়ে এসে বলল, তুই ওদের চিনিস না, তাই এসব কথা বলছিস। আমাদের কথা না শুনলে তোদের নিয়ে আমি কালই চলে যাব। আমি যাব না। এত সুন্দর গ্রাম আমাদের, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। গ্রামের সৌন্দর্য ভালো করে উপভোগ করব, গ্রামের মানুষের সাথে পরিচিত হব, তারপর বাড়ি যাব। অসীম পাশেই দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। সে মিলির মাথায় হাত দিয়ে বলল, আমাদের বাড়ির ভেতরে কত গাছগাছালি আছে মা। সামনে পুকুর আছে, পুকুরে মাঝে মাঝে মাছ ভেসে ওঠে, সেগুলো দেখিস। বাইরে যাস না। আজ আমি আমাদের পুকুরের মাছ ধরব, তোরা দেখবি। পলি খুশি হয়ে বলল, কখন মাছ ধরবে জেঠু? এই তো একটু পরে। মিলি উৎফুল্ল হয়ে বলল, আমি পুকুরে নামবো। অসীম হেসে বলল, দৌড় পাগলি, পুকুরটা অনেক গভীর। আমি সাঁতার জানি জেঠু। তোরা তো শহরে থাকিস, কি করে সাঁতার শিখলি? আমাদের ওখানে সুইমিং পুল আছে, সেখানে সাঁতার শিখেছি। ভালো কাজ করেছিস, সাঁতার শেখাটা খুব জরুরি। মিলির জেঠিমা অসীমকে বলল, পরে কথা বলো, এখন তাড়াতাড়ি পুকুর থেকে মাছ ধরে দিয়ে বাজারে যাও। মেয়ে দুটো প্রথম বাড়িতে এসেছে, বাজার করে তারা যে যে খাবার খেতে পছন্দ করে সেই সেই খাবার আনবে। বিপ্লব হেসে বলল, ওরা যে খাবার পছন্দ করে এখানে তা পাওয়া যায় না বৌদি। ওরা কি খাবার পছন্দ করে? ওরা পিৎজা, বার্গার, হটডগ। মিলির জেঠিমা অবাক হয়ে বলল, এগুলো কি খাবার ভাই? বাপের জন্মে এমন নাম শুনিনি। মিলি বলল, এখানে যা পাওয়া যায় তাই খাবো। পলিও তাতে সাই দিল। অসীম বলল, এই তো আমার মায়েরা বলল এখানকার খাবার খাবে, আর চিন্তা নেই। আমি মাছ ধরবো, তোরা দেখবি চল। পলি আর মিলি অতি উৎসাহে জেঠুর পিছন পিছন পুকুর পাড়ে এলো। অসীম পুকুরে জাল দিয়ে মাছ ধরছে। মিলি আনন্দে জালের ভেতর থেকে মাছ বের করে বালতিতে রাখছে। মিলি বলল, জেঠু আমি জাল ফেলবো? বাবলু জোরে হেসে বলল, মেয়েরা জাল ফেলে মাছ ধরে না রে। কেন? জাল ফেলতেই পারে না তাই। মেয়েরা সব পারে, আমি দেখিয়ে দিচ্ছি। বলে মিলি জেঠুর হাত থেকে জাল নিয়ে জেঠু যেভাবে জালটা ফেলেছিল সেও সেইভাবে জাল ফেলল। এবার আস্তে আস্তে জালটা জেঠুর মতো ওপরে টেনে ওঠালো। একটা রুই মাছ বাঁধল। মিলি আনন্দে লাফিয়ে উঠল। অসীম বলল, মায়ের আমার অনেক ক্ষমতা।
সবাই মিলে খুব আনন্দ করতে করতে মাছ ধরে নিয়ে এলো। অসীম পোশাক পাল্টে বাজারে গেল। পাড়ার লোকেরা মিলিদের সাথে এসে পরিচিত হচ্ছে। তাদের সাথে কথা বলে মিলিরা খুব আনন্দ পাচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে দুই বোন ঘরে শুয়ে আছে। মিলি পলিকে বলল, চল না দিদি, গ্রামটা ঘুরে দেখে আসি। মাথা খারাপ, এই গরমে বেরোবো? আর শোন, বড়দের কথা শুনতে হয়। জায়গাটা আমাদের কাছে নতুন। সবাই যখন বারণ করছে তখন বাড়ির বাইরে না বেরোনোই উচিত। মিলি কিছু বলল না। সে চোখ বন্ধ করে পাশ ফিরে শুয়ে থাকলো। পলি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে। মিলির মন ঘরে থাকছে না। সে চাইছে যে কদিন সেই গ্রামে থাকবে সেই কদিন সে গ্রামের সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে, গ্রামকে ভালো করে জানবে, গ্রামের সহজ সরল মানুষগুলোর সঙ্গে পরিচিত হবে। মিলি ধীরে ধীরে খাট থেকে নামলো। বারান্দার একদিকে চৌকি পাতা আছে, সেখানে তার বাবা শুয়ে ঘুমাচ্ছে। সে চুপি চুপি উঠোনে নামলো। কাউকে দেখতে পেল না। সে এবার পুকুর পাড়ে গেল। পুকুরে মাছ দেখার চেষ্টা করলো, কিন্তু মাছ দেখতে পেল না। পুকুরের চারপাশে অনেক গাছপালা আছে, পাখি ডাকছে, খুব ভালো লাগছে তার। সে গাছের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূর চলে গেল। গাছগাছালি শেষ হয়েছে। সামনে ধুধু মাঠ, জোর হাওয়া বইছে। মাঠে ধান গাছ দুলছে, নানা রকম সবজি গাছ হয়েছে। মিলির হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল। একজন বয়স্ক মহিলা খেতে কাজ করছে। সে এগিয়ে এসে বলল, তুমি বিপ্লবের মেয়ে? মিলি মিষ্টি হেসে বলল, হ্যাঁ। আপনি কি আমার বাবাকে চেনেন? আপনার বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ মা, সম্পর্কে আমি তোমার বাবার জেঠিমা হই। কাছেই আমার বাড়ি। আমার ছেলে বলছিল বিপ্লব তার বউ মেয়েদের নিয়ে এসেছে। ভাবছিলাম সময় করে গিয়ে তোমাদের দেখে আসব। তোমার বাবা খুব ভালো মানুষ, সেই কবে দেখেছি তাকে। তা মা, তুমি এখানে একা একা কি করছো? বাড়ির ভেতরে যাও। মিলি বুঝতে পারল কেন তিনি এমন কথা বললেন। তাও সে বলল, ভারী সুন্দর গ্রাম, সবুজে ভরা সুন্দর প্রকৃতি, মানুষগুলোও সুন্দর। বয়স্ক মহিলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই সুন্দর মানুষগুলোর মধ্যেও কিছু দুষ্টু মানুষ আছে। তুমি বাড়ি যাও, আমি আবার গিয়ে কাজ করি। মিলি চলে এসে আবার পুকুর পাড়ে বসল। বাবলু পুকুরের কাছে গেল। তার হাতে কয়েকটা ডাঁশা পেয়ারা। মিলিকে দেখে সে বলল, বোন, তুই এখানে একা বসে কি করছিস? এই জায়গাটা খুব সুন্দর। বাবলু মিলিকে দুটো পেয়ারা দিয়ে বলল, আমাদের গাছের পেয়ারা, খা। মিলি খাচ্ছে আর বলছে, দারুণ খেতে। বাড়ির ভেতরে চল, আরও অনেক রকমের ফল পেড়ে রেখেছি, খাবি, সব আমাদের গাছের ফল। তাই? তুমি ফল পাড়তে গেলে অথচ আমাকে নিয়ে গেলে না? পরে নিয়ে যাব বোন, এখন চল তো। মিলির জেঠুর মনের সব সময় একটা ভয় কাজ করছে, কোনোভাবে যদি মুখার্জি বাড়ির লোকেদের কানে যায় বিপ্লব তার স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে এখানে এসেছে, তাহলে তারা যে কতটা সুন্দরী সেটা জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। মিলিরা সবাই 3টে দিন খুব আনন্দে কাটালো। পরদিন ভোরে মিলির ঘুম ভেঙে গেল। বাইরে পাখি ডাকছে, পলি ঘুমাচ্ছে। সে পলিকে খোঁচা মেরে বলল, এই দিদি ওঠ, চল বাইরে যাই। পলি ঘুম ঘুম চোখে বলল, বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। মিলি চুপচাপ উঠে বারান্দায় এলো। বাইরেটা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। তার জেঠিমা উঠোন ঝাড় দিচ্ছে। জেঠিমা বাড়ির বাইরে যাওয়ার কথা বললে যেতে দেবে না, তাই সে জেঠিমাকে লুকিয়ে বাইরে বেরোলো। সে আজ খালি পায়ে এসেছে। তার বাবা বলে, ভোরে ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটার মজাই আলাদা। সে আজ সেই মজা নিচ্ছে। খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তার দু চোখ ভরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। একসময় তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। সে পিছন ফিরল, কাউকে দেখতে পেল না। চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে পথ। সে কিছুটা যাচ্ছে আর পিছন ফিরছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না।
এবার সে একটি ভালো দেখে ডাল কুড়িয়ে নিয়ে বলল, শালা সামনে আয়, শেষ করে দেবো। কিছুটা দূর যাওয়ার পর তার আবার মনে হলো পেছনে কে। সে বলল, আমি ভূত পেদনির ভয় করি না, যে পেছনে আছিস বুকের পাটা থাকে তো সামনে আয়। মিলি দেখল একটা গাছের আড়ালে কিছু একটা আছে মনে হচ্ছে। সে হাতের ডালটা শক্ত করে ধরে গাছটির দিকে এগিয়ে যাচ্ছে। গাছের আড়ালে যে লুকিয়ে আছিস সে বেরো, নইলে এক্ষুনি উত্তম মধ্যম খাবি। বাবলু হাসতে হাসতে সামনে এসে বলল, মারিস না বোন, এত সাহস তোর, সবার নিষেধ সত্ত্বেও বেরোলি। তুমি কি করে বুঝলে আমি বেরিয়েছি? তোকে লুকিয়ে লুকিয়ে বেরোতে দেখে আমি পিছু নিয়ে দেখছিলাম তুই ভয় পাস কি না। এতক্ষণ বোধহয় সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তাড়াতাড়ি বাড়ি চল। দুজনে ফিরছে। সাইকেলে করে একজন যুবক আসছে। যুবকটিকে দেখে বাবলু আঁতকে উঠল। তার বুকটা কাঁপছে। সরু পথ। মিলি আর বাবলু পথের এক পাশে সরে দাঁড়ালো। যুবকটি মিলির দিকে বড় বড় চোখ করে তাকাতে তাকাতে চলে গেল। মিলি বাবলুর ভীত মুখটা দেখে বলল, যুবকটি কে দাদা? কর্তামশাইয়ের লোক। আমার ভীষণ ভয় করছে। তোকে বারবার সবাই বাড়ি থেকে বেরোতে বারণ করলো, তাও বেরোলি। জানি না এবার কি হবে। কিচ্ছু হবে না, তুমি বাড়িতে গিয়ে কাউকে এ কথা বলো না দাদা, খামোকা সবাই চিন্তা করবে। তোরা এখান থেকে চলে যা বোন। তাড়িয়ে দিতে চাইছো? বাবলুর চোখটা ছলছল করে উঠল। সে বলল, তোদের তাড়াবো কেন? এ বাড়ি তোদেরও। আমার বোন নেই, তোদের দুজনকে পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু কিন্তুর কিছু নেই দাদা, কিচ্ছু হবে না, ভয় পেও না তো, চলো। বাবলু আর মিলি তাদের বাড়ির পিছনে এসে দাঁড়ালো। সুনিতা বাড়ির পিছন দিকে এসে ওদের দেখতে পেয়ে কাছে গেল। পলিও মায়ের পিছন পিছন গেল। সুনিতা মিলিকে বলল, কোথায় গিয়েছিলি? এখানেই তো ছিলাম, দাদার সঙ্গে কথা বলছিলাম। আমি একটু আগে এখানে এসেছিলাম, তখন তোদের দেখিনি। মিলি একটা গাছের দিকে হাত দেখিয়ে বলল, একেবারে সত্যবাদীর মতো সে বলতে লাগলো, ওই দিকে ওই গাছটার কাছে দাঁড়িয়েছিলাম। তার কথা শুনে বাবলু মুখ টিপে হেসে অন্যদিকে চলে গেল। আর পলি মিচকি হাসি দিচ্ছে। তোমার জেঠিমা চা বানিয়েছে, খাও গিয়ে, এই বলে সুনিতা বাড়ির সামনে গেল। মিলি পলিকে হাসতে দেখে বলল, হাসছিস কেন দিদি? মায়ের কাছে কি সুন্দর করে মিথ্যে কথা বললি, তাই তো? মিথ্যে না বললে এক্ষুনি মার খেতাম। চল চা খাই, জেঠিমা মায়ের থেকেও সুন্দর চা করে। দুই বোনে হাসতে হাসতে বাড়ির ভেতরে ঢুকলো। বাবলুর মনটা খারাপ। সে বাড়িতেই যুবকটির কথা বলবে কিনা ভাবছে। বাড়িতে বললে আবার মিলি রেগে যাবে। সে দোটানায় পড়েছে। অনেক চিন্তা ভাবনা করে সে কথাটা বাড়িতে না বলার সিদ্ধান্ত নিল। সারাদিন গরমের পর বিকেলবেলা আকাশে মেঘ দেখা গেল। কিছুক্ষণ পর ঝুপঝুপ করে বৃষ্টি নামল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে। মিলি, বাবলু, পলি বারান্দায় বসে গল্প করছে। কারেন্ট চলে গেল। বাবলু বলল, এই এক জ্বালা, একটু হাওয়া ছাড়তে না ছাড়তেই কারেন্ট চলে যাবে, আর কখন আসবে তার ঠিক নেই। পলি বলল, আমাদের ওখানে কারেন্টই যায় না। মিলি হাত বাড়িয়ে বৃষ্টির জল ছুঁয়ে দেখছে। সে ভীষণ মজা পাচ্ছে। মাঝে মাঝে বৃষ্টির জল মুখে দিচ্ছে। বাবলু বলল, ঠান্ডা হাওয়া লাগাস না, জ্বর হবে কিন্তু। আমার জ্বরটর হয় না। পলি বলল, হলে বুঝবি, এখানে কিন্তু ভালো ডাক্তার নেই। ঘর থেকে মিরির জেঠিমা চিৎকার করে বলল, তোরা কেউ ঠান্ডা বাতাস গায়ে লাগাস না। মিলি দুষ্টু হাসি দিয়ে বলল, ঠিক আছে জেঠিমা। পলি বলল, কি শয়তান দেখলে তো দাদা, ঠান্ডা হাওয়া লাগাচ্ছে আর জেঠিমাকে বলছে ঠিক আছে। বাবলু মিলির দিকে তাকিয়ে হেসে বলল, আমার দুষ্টু বোন। সন্ধে হয়ে গেছে, কারেন্ট এখনও আসেনি। ঝিঁঝি পোকা ডাকছে, শিয়ালের ডাক শোনা যাচ্ছে।
বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতি বেশ ঠান্ডা হয়েছে। গ্রামের মানুষরা সারাদিন মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যা হলেই তারা খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ বৃষ্টি হয়েছে, তার উপর কারেন্ট নেই, তাই গ্রামীণ জনপদ একটু আগেই ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেনের আলোয় মিলিরাও আজ একটু আগে খেয়ে শুয়ে পড়ল। বাবলুদের মাটির বাড়ি, দুটো ঘর। একটা ঘরে পলি আর মিলি শুয়ে আছে, আর একটা ঘরে বিপ্লব আর সুনিতা শুয়েছে। বাবলু বারান্দার চৌকির ওপর শুয়েছে, আর তার বাবা মা বারান্দার মাটির মেঝেতে খেজুর পাতার পাটি পেতে শুয়ে আছে। রাত 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। উঠোনে কিসের আওয়াজ হলো? অসীমের ঘুম ভেঙে গেল। সে ভাবল শিয়াল কুকুর হবে। সে মশারির বাইরে মুখ নিয়ে দেখল 5 জন লোক দাঁড়িয়ে আছে। তার বুকটা কেঁপে উঠল। লোকগুলোর মুখ ভালো করে দেখা যাচ্ছে না। কর্তামশাইয়ের লোক নয় তো? কি করবে সে? চিৎকার করলে লাভ হবে না, কারণ গ্রামের মানুষরা কেউ ভয়ে সামনে আসবে না। চুপচাপ সে মশারির ভেতরে মুখ নিয়ে ভগবানকে ডাকতে লাগলো। অসীমদের বাড়ির বারান্দা বাঁশের চটা দিয়ে ঘেরা। বারান্দার দরজাটাও বাঁশের চটার। একজন লোক মাটির সিঁড়ির ওপর দাঁড়িয়ে চটার দরজায় ধাক্কা দিয়ে খুলে ফেলল। শব্দ হলো। বাবলুর ঘুম ভেঙে গেল। সে বলল, কে? তোর বাপ। গলাটা বাবলুর চেনা মনে হলো। সে ভয়ে উঠে পড়ল। একজন টর্চ মেরে রয়েছে। বাবলু মুখ বাড়িয়ে দেখল 4 জনের মধ্যে একজন পাঁচু গুন্ডা। ভয়ে তার হাত পা শুকিয়ে গেল। 4 জন লোক বারান্দায় উঠল। অসীম মশারির বাইরে বেরিয়ে কাকুতি মিনতি করতে লাগলো, তোমরা চলে যাও। একজন লোক বলল, বিপ্লবের বউ আর তার মেয়ে দুটো কোথায়? অসীম কাঁপা গলায় বলল, ওরা আজ দুপুরে চলে গেছে। অন্য একজন লোক জোরে হাসি দিয়ে বলল, ও। লোকগুলো টর্চ মেরে বারান্দার এদিক ওদিক দেখল। তারপর 2 জন 2 ঘরের দরজায় লাথি মেরে বলল, দরজা খোল। জোর শব্দে ঘরের সবার ঘুম ভেঙে গেল। পলি ভয়ে মিলিকে জড়িয়ে ধরে বলল, সেই শয়তানের লোকরা বোধহয় এসেছে, এবার কি হবে রে? মিলির সকালের যুবকটির কথা মনে পড়ল। ওই হয়তো কর্তামশাইকে তাদের কথা বলেছে। পাশের ঘরে সুনিতা আর বিপ্লব ভয়ে কাঁপছে। তারা কি করবে ভেবে পাচ্ছে না। একজন লোক বলল, দরজা ভাঙার আগে দরজা খোল। অসীমের বউ ভয়ে কাঁপছে। সে করুণ কণ্ঠে বলল, ঘরে কেউ নেই, তোমরা ফিরে যাও। লোকটি তাকে ধমক দিয়ে বলল, চুপ কর, নইলে খুন করে দেবো। অসীম আর বাবলু লোকগুলোর হাত পা ধরে তাদের চলে যেতে বলছে। দরজাগুলো বেশি মজবুত না। বিপ্লবের ঘরটির দরজা তারা ভেঙে ফেলল। পাঁচু গুন্ডা আর আরেকজন লোক ঘরে ঢুকলো। সুনিতা বিপ্লবের পিছনে দাঁড়িয়ে রয়েছে। পাঁচু গুন্ডা বিপ্লবকে সরিয়ে দিয়ে সুনিতার মুখে টর্চ ফেলে বলল, মালটা দারুণ তো। অন্যজন বলল, এর 2টো মেয়ে আছে, তারা আরও সুন্দর। কর্তামশাই তাদের দেখলে খুব খুশি হবে। পাঁচু গুন্ডা সুনিতাকে ধরতে গেল। বিপ্লব বাধা দিল। ঘরে থাকা অন্যজন বিপ্লবের গলায় গামছা পেঁচিয়ে ধরে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে। বিপ্লবের দম বন্ধ হয়ে আসছে। রতিকান্ত এতক্ষণ উঠোনে দাঁড়িয়েছিল। সে বারান্দায় উঠল। তার চোখ দুটো রক্তবর্ণ, মুখে বিকট গন্ধ, নেশায় মাতাল। অসীম চুপি চুপি নিচে নামল। রতিকান্ত সুনিতাকে দেখে স্থির থাকতে না পেরে তাকে ধরে খাটে শোয়াবার চেষ্টা করছে। সুনিতা চিৎকার করছে। পাঁচু গুন্ডা তার মুখে কাপড় গুঁজে দিয়ে তার হাত বেঁধে দিল। এবার রতিকান্ত সুনিতাকে বিবস্ত্র করে তার নগ্ন শরীরটার ওপর ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল।
বাবলু বারান্দার দুজনকে বারবার অনুরোধ করে বলছে, আমার কাকু কাকিমাকে ছেড়ে দাও। তারা তার কথায় কর্ণপাত করছে না। বাবলু জোর করে ঘরে ঢুকতে গেলে একজন লোক তার মাথায় রডের বাড়ি দিল, তারপর তাকে লাথি মারল। সে বারান্দার চটা ভেঙে নিচে পড়ে গেল। অসীম উঠোনের একপাশে থাকা রান্নাঘর থেকে বঁটি এনে বারান্দায় উঠে বলল, এক্ষুনি তোরা আমাদের বাড়ি থেকে বেরো, না হলে বঁটি দিয়ে সব কটার গলা কাটব। পাঁচু গুন্ডা ঘর থেকে বেরিয়ে বলল, তাই নাকি, কাঠ গলা। অসীম বঁটি নিয়ে তার দিকে তেড়ে যাচ্ছে। পাঁচু তার মাথা লক্ষ্য করে গুলি করল। মুহূর্তের মধ্যে সে বারান্দায় লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তার মাথা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। এ দৃশ্য দেখে মিলির জেঠিমা চিৎকার করে কেঁদে উঠে বলল, মানুষটাকে মেরে ফেললি? বিপ্লব আর সুনিতাকে ছেড়ে দে, তোরা এত অন্যায় করছিস, ভগবান তোদের ক্ষমা করবে না। বিপ্লব দম বন্ধ হয়ে মারা গেল। বিপ্লবকে মাটির মেঝেতে ফেলে দিয়ে ঘর থেকে অন্যজন বারান্দায় এলো। পাঁচু গুন্ডা এবার মিলির জেঠিমার গলায় কাপড় পেঁচিয়ে ধরে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে। অন্যজন মিলির জেঠিমার হাত দুটো ধরে রয়েছে। মিলির জেঠিমা শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে, আর অন্য দুজন লোক দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। মিলিদের দরজায় এখন আর কেউ আঘাত করছে না। বাইরের আওয়াজ শুনে সে স্থির থাকতে পারছে না। সে টর্চটা পলিকে দিয়ে খাটের তলায় জিনিসপত্রের আড়ালে তাকে লুকিয়ে থাকতে বলল। পলি কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, জেঠুকে বোধহয় গুলি করেছে, দরজা খুলিস না বোন, আমাদেরও মেরে ফেলবে। চুপ, কোনো কথা বলিস না, আমি ওদের দেখছি। তুই সুযোগ বুঝে ঘর থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকবি। মিলিদের ঘরের দরজায় আবার শাবলের ঘা পড়ল। মিলি দরজা খুলল। দুজন মিলিকে দেখে ধরতে গেল। মিলি একজনকে ধরে ল্যাং মেরে ফেলে দিল। আরেকজন তাকে শাবলের বাড়ি মারতে গেলে সে তার শাবলটা ধরে বসল। তাদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। পড়ে যাওয়া লোকটি উঠে মিলিকে আবার ধরতে গেল। মিলি তাকে লাথি মারল। লোকটি ছিটকে পড়ল। মিলি শাবল ধরা লোকটির হাত থেকে শাবলটা কেড়ে নিয়ে তাকে কয়েকটা ঘুষি মারল। এবার তার চোখ পড়ল বারান্দার একদিকে। সে দেখল তার জেঠিমার হাত ধরে রয়েছে একজন, আরেকজন জেঠিমার গলায় শক্ত করে কাপড় পেঁচিয়ে ধরে রয়েছে। জেঠিমার চোখ মোটা মোটা হয়ে গেছে। মিলি তাদের দিকে শাবল উঁচু করে ধরে বলল, ছাড় আমার জেঠিমাকে। পাঁচু গুন্ডা মিলির জেঠিমার গলার পেঁচানো কাপড়টা বেশি জোরে টানছে আর হাসছে। ঘুষি খাওয়া লোকটি পিছন থেকে মিলির হাতে থাকা শাবলটা ধরল। মিলি শাবলটা টেনে নিয়ে পিছন ফিরে তাকে শাবলের বাড়ি মেরে ফেলে দিল। পাঁচু গুন্ডা আরেকজন মিলির জেঠিমাকে ছেড়ে দিল। মিলির জেঠিমা ধপাস খেয়ে পড়ল। মিলি তার জেঠিমার নিথর দেহ দেখে কেঁদে উঠল। জেঠিমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। মিলির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে পাশের ঘরে হালকা গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছে। সে পাশের ঘরে ঢুকতে গেল। দুজন তাকে ধরে ফেলল। সে তাদের ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকল। দেখল তার বাবা মাটির মেঝেতে জেঠিমার মতো পড়ে আছে। সে বুঝতে পারল বাবাকেও এরা শ্বাসরোধ করে মেরেছে। সে কেঁদে উঠে বলল, বাবা। এবার তার চোখ পড়ল খাটের ওপর। খাটের এক পাশে টর্চ জ্বালানো রয়েছে। রতিকান্ত মিলির মায়ের শরীরটা শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে। তার মায়ের মুখে কাপড় বাঁধা, মুখ দিয়ে শুধু হালকা গোঙানির আওয়াজ বের হচ্ছে। মিলি হারামজাদা শয়তান বলে রতিকান্তের দিকে এগিয়ে গিয়ে তার পিঠে শাবলের বাড়ি মারল। রতিকান্ত ব্যথায় আ করে উঠল। পাঁচু গুন্ডা আর আরেকজন এসে ঘরে ঢুকল। সুনিতা মিলিকে বলার চেষ্টা করছে, পালা তুই, কিন্তু তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শুধু হালকা আওয়াজ বেরোচ্ছে। পাঁচু গুন্ডা প্রচণ্ড রেগে বলল, দাদাকে মারলি, এক্ষুনি তোকে শেষ করছি।
পাঁচুগুন্ডা বন্দুক বের করে মিলিকে গুলি করতে গেল। আর একজন বলল, ভালো মালটাকে মারিস না, কর্তামশাই জানলে রাগ করবে। পাঁচু একটু ভেবে বন্দুক নামিয়ে মিলিকে ধরতে গেল। মিলি শাবল দিয়ে পাঁচুগুন্ডাকে একবারই মারল। অন্যজন শাবলটা ধরল। সে আর পাঁচুগুন্ডা মিলে মিলির হাত থেকে শাবলটা কেড়ে নিয়ে তার হাত মুখ বেঁধে ফেলল। পাঁচুগুন্ডা এবার মিলিকে বলল, এবার দেখব তেজ কোথায় দেখাস তুই। পাশের ঘর থেকে মিলি পলির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। সে বুঝতে পারল দিদিকে এরা দুজন ধরেছে। তার চোখ ফেটে জল এলো। পলিরও হাত মুখ বেঁধে পাশের ঘর থেকে বারান্দা দিয়ে ওর মায়ের ঘরে আনা হচ্ছে। পলি তার জেঠু জেঠিমার এই অবস্থা দেখে কেঁদে উঠে তাদের ছুঁতে গেল। একজন লোক তাকে জোর করে তার মায়ের ঘরে নিয়ে গেল। বাবার নিচে মরে পড়ে আছে, বোনের হাত মুখ বাঁধা। একজন তাকে ধরে রয়েছে আর তার মাকে রতিকান্ত ধর্ষণ করছে। এটা দেখে পলি কান্নায় ভেঙে পড়ল। কি ভয়ঙ্কর কুৎসিত এ দৃশ্য! সে মায়ের কাছে যেতে গেল। একজন তাকে শক্ত করে ধরে রইল। দুই বোনের সামনে তাদের মা ধর্ষিত হচ্ছে। দুই বোন অসহায়, তারা ছটফট করছে। উঠোনে বাইকের আওয়াজ শোনা গেল। কর্তামশাই আর অরুণ বাইক থেকে নামল। তাদের কাছে একটা চার্জার আছে। পাঁচুগুন্ডা আরেকজন বারান্দা থেকে নেমে এলো। কর্তামশাই বললেন, সব ঠিক মতো হচ্ছে তো? পাঁচুগুন্ডা বলল, না কর্তামশাই, বিপ্লবের ছোট মেয়েটা বড্ড ঝামেলা করছে। তোরা আছিস কি করতে? বাড়ির আর সব কোথায়? বিপ্লবের বউ আর মেয়ে দুটো বাদে সবাই খতম। তাহলে এদের আর অন্য কোথাও নেওয়ার দরকার নেই, এখানেই কাজ মিটিয়ে ফেলি। আচ্ছা কর্তামশাই, চলে আসুন। কর্তামশাই বারান্দায় উঠলেন। অরুণ চার্জার জ্বালিয়ে পিছন পিছন উঠল। তারাও নেশা করেছে, তবে অল্প মাত্রায়। কর্তামশাই বললেন, বিপ্লবের ছোট মেয়েটা কই, তাকে আগে দেখি। মিলিকে একজন বারান্দায় আনলো। কর্তামশাই মিলিকে দেখে হালকা হেসে বললেন, বাহ, চমৎকার তো মেয়েটি। তিনি ইশারায় পাঁচুগুন্ডাকে পাশের ঘরে মিলিকে নিয়ে আসার ইঙ্গিত দিলেন। রতিকান্ত সুনিতাকে ধর্ষণ করে ঘর থেকে বেরোলো। অরুণ ঘরে গিয়ে পলির দিকে কামাতুর দৃষ্টিতে তাকাতে লাগলো। একজন বুঝতে পেরে সুনিতার হাতের বাঁধন খুলে তাকে খাটের নিচে নামালো। তারপর পলিকে জোর করে দু তিনজন ধরে খাটে তুলে তার হাত খাটের দুদিকে দড়ি দিয়ে বাঁধছে। পলি ছটফট করছে। সে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করছে। সুনিতার চোখের জল বাঁধ মারছে না। তার আদরের মেয়েকে শয়তানগুলো ধর্ষণ করার জন্য বাঁধছে, অথচ সে কিছুই করতে পারছে না। তার সামনে তার মেয়ে ধর্ষিত হবে, এমন মর্মান্তিক দৃশ্য আর হয় না। অরুণ এবার পলির ওপর ঝাঁপিয়ে পড়ল। পলির চোখ থেকে জল বেয়ে মসৃণ চুলগুলোর ভেতর মিশে যাচ্ছে। লোকগুলো এবার বিপ্লবের দেহটা বারান্দায় তার দাদার দেহের পাশে রাখল। সুনিতার হাত ধরে রয়েছে একজন। সে ছটফট করছে আর কিছু বলার চেষ্টা করছে। তাকে ধরে থাকা লোকটি তাকে ঘরের মাটির মেঝেতে ফেলে ধর্ষণ করতে লাগলো। মিলির হাত ধরে পাঁচু পাশের ঘরে যাচ্ছে। মিলি পাঁচুকে ল্যাং মেরে ফেলে দিয়ে উঠোনে লাফ দিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পাঁচু ও আরও দুজন লাফ দিয়ে পড়ে তাকে ধরতে গেল। মিলির হাত মুখ বাঁধা। সে মুখের বাঁধন সরিয়ে দিয়ে পা দিয়ে তাদের কয়েকটা লাথি মারল। পাঁচু বলল, শালি বড্ড ঝামেলা করছিস, পরে তোকে দেখছি। মিলি আশেপাশের বাড়ির লোকজনদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আমাদের ওপর এত অত্যাচার হচ্ছে, তোমরা এগিয়ে এসো সবাই। প্রতিবাদ না করলে তোমরা সবাই এমনিভাবে চিরদিন বেঁচেও মরে থাকবে, শান্তি পাবে না। আজ আমাদের সাথে অন্যায় হচ্ছে, কাল তোমাদের সাথেও হবে। রতিকান্ত পাঁচুকে বলল, এর মুখটা ভালো করে বাঁধ, বাবার পরে একে আমি দেখব মুখে আর গায়ে কতটা শক্তি আছে। সবাই জোরে হাসল। মিলির মুখ বেঁধে পাঁচু আর আরেকজন তাকে ঘরে নিয়ে গেল। তারা দুজন মিলির হাত দুটো
খাটের দুদিকে জোর করে বাঁধছে। কর্তামশাই মিলির পায়ের কাছটায় দাঁড়িয়ে কামাতুর দৃষ্টি দিয়ে তার দিকে তাকালো। তারপর মিচকি হেসে বলল, এমন মেয়েই তো আমার পছন্দ। শান্ত মেয়ে হলে তাকে ভোগ করে কোনো মজা নেই। কর্তামশাইয়ের কথা শুনে মিলির সারা শরীর জ্বলছে। ইচ্ছে করছে শালার টুটি চেপে ধরে তাকে মেরে ফেলতে। মিলি আচমকা গায়ের শক্তি দিয়ে তার হাত দুটো টানল। হাতের বাঁধন আলগা হয়ে গেল। তার হাত দড়ি থেকে বেরিয়ে এলো। কর্তামশাইয়ের মুখে এখনো হাসি। মিলি তার মুখে একটা জোরে লাথি মেরে খাট থেকে লাফ দিয়ে নেমে পড়ে দরজা দিয়ে বেরোচ্ছে। পাঁচু রেগে গিয়ে সাথে সাথে প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে গুলি করল। গুলি মিলির পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে গেল। সে লুটিয়ে পড়ল নিচে। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। একটু পরে সে মারা গেল। কর্তামশাই পাঁচুর ওপর রেগে গিয়ে বললেন, এ কি করলি? ও কিছুক্ষণ আগে রতিকান্তদাকে শাবলের বাড়ি মেরেছিল, এখন আবার আপনাকে লাথি মারল। শালিটা অনেক জ্বালাচ্ছিল। পা বাঁধাসনি কেন ওর? ঠিক মতো একটা কাজও তোরা করতে পারিস না। কর্তামশাই এবার পাশের ঘরে গিয়ে পলিকে ধর্ষণ করতে লাগলেন। একে একে সবাই পলি আর সুনিতার দেহটা শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে। এই নরপিশাচগুলো অবলীলায় নৃশংসভাবে ধর্ষণ করে চলেছে। তাদের শরীরে দয়া মায়া কিচ্ছু নেই। ধর্ষণ পর্ব শেষ হলে তারা মা মেয়েকে শ্বাসরোধ করে মারল। কর্তামশাই বললেন, আমি অরুণকে নিয়ে চলে যাচ্ছি। তোরা সব দেহগুলোকে শ্মশানে পুড়িয়ে দিয়ে তবে বাড়ি যাবি। পাঁচুগুন্ডা বলল, চিন্তা করবেন না কর্তামশাই। চুপ কর তুই। কর্তামশাই এবার রতিকান্তের দিকে তাকিয়ে বললেন, তুই দাঁড়িয়ে থেকে ওদের দিয়ে সব কাজ করাস, কোনো ভুল যেন না হয়। রতিকান্ত মাথা নাড়ল। রতিকান্তদের বাড়ির সামনের জঙ্গল অনেক দূর অবধি বিস্তৃত। এই জঙ্গল বিপ্লবদের গ্রামের পূর্ব প্রান্তে এসে শেষ হয়েছে। সেখানে শ্মশান আছে। পাঁচুগুন্ডা তাদের সাথে থাকা একজন লোককে পাঠালো বিপ্লবদের গ্রামেরই একজন ভ্যানওয়ালাকে ডেকে আনতে। লোকটি ভ্যানওয়ালার বাড়ি গিয়ে তাকে ঘুম থেকে তুলে নিয়ে এলো। ভ্যানওয়ালা এসে বিপ্লবদের পরিবারের এমন করুণ পরিণতি দেখে ভয়ে কাঁপতে লাগলো। নিরপরাধ মানুষগুলোকে এই জানোয়ারগুলো খুন করেছে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য। মানুষ এমন নিষ্ঠুর কী করে হয়? ভ্যানওয়ালার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। পাঁচু ধমক দিয়ে বলল, না কেঁদে লাশগুলো ভ্যানে তোল ছালা, নইলে এদের মতো তোরও হাল করব। ভ্যানওয়ালা চুপচাপ ভয়ে ভয়ে লাশগুলো তুলে শ্মশানে নিয়ে গেল। লোকগুলো কাঠ জোগাড় করে আনলো। শ্মশানে কাঠ পেতে সব দেহগুলোকে একসঙ্গে কাঠের ওপর শুয়ে তার ওপর আবার কাঠ সাজিয়ে তারা আগুন ধরিয়ে দিল। দেহগুলো দাউ দাউ করে জ্বলছে। ভ্যানওয়ালা তার লুঙ্গিতে চোখ মুছছে আর মনে মনে বলছে, হে ভগবান, এই শয়তানগুলোর হাতে আর কত মানুষ বলি হবে? এদের কি কখনো শাস্তি হবে না? নিজের বাড়ি বেড়াতে এসে বিপ্লবদের একই পরিণতি হলো। এই হারামজাদা শয়তানগুলো, তুমি কঠিন সাজা দিও এদেরকে। মিলিরা সব পরিবারে পুড়ে ছাই হচ্ছে। আশেপাশের সবাই রাতে বাবলুদের বাড়িতে ভয়ানক মর্মান্তিক ঘটনা ঘটছে তার আঁচ পেয়েও সামনে আসেনি। মিলির গলার আওয়াজ তাদের পাশের বাড়ির লোকেরা পেয়েও চুপ ছিল। তাদের ঘরের মেয়ে মানুষ আছে, বাধা দিলেই সর্বনাশ। তাদের ইজ্জত আগে লুটত, পুরুষগুলোকে অমানসিক নির্যাতন করত। বাবলুদের পাশের বাড়িটা তার বাবার কাকাতো ভাই নিরঞ্জনের। সারা রাত তারা দু চোখের পাতা এক করতে পারেনি। ঘরে বসে ছটফট করেছে। পুলিশের কাছেও যায়নি, কারণ পুলিশ কর্তামশাইদের ভয় পায়। পুলিশকে জানাতে গেলে উল্টে অন্য কেসে এদেরকেই ফাঁসিয়ে দেবে। ভোর প্রায় হয়ে এসেছে।
চারপাশ শান্ত মনে হচ্ছে। নিরঞ্জন আর তার ছেলে পবন হাতে টর্চ নিয়ে ভয়ে ভয়ে দরজা খুলে বাইরে এসে বাবলুদের বাড়ির দিকে উঁকি দিল। কোনো সাড়া শব্দ তারা পাচ্ছে না। বাইরেটা এখনো অন্ধকার আছে, কারেন্ট এখনো আসেনি। কর্তামশায়ের লোক যদি বাবলুদের বাড়িতে থেকে থাকে, সেজন্য তারা ধীরে ধীরে এদিক ওদিক তাকাতে তাকাতে তাদের বাড়িতে ঢুকল। কারোর সাড়া না পেয়ে নিরঞ্জন আর পবন বাবলুদের বারান্দায় উঠল। বারান্দার মাটির মেঝেতে মাদুর, মশারি ইত্যাদিতে জমাট বাঁধা রক্ত পড়ে আছে। এই সব দেখে তারা কেঁদে উঠল। তারা দুটো ঘর, বারান্দা ভালো করে টর্চ জ্বালিয়ে দেখল, কিন্তু কাউকে দেখতে না পেয়ে তারা বুঝল সব শেষ। তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। একটু পরে চারপাশটা সামান্য পরিষ্কার হয়েছে। নিরঞ্জনের স্ত্রী কাঁদতে কাঁদতে এলো। সেসব দেখে শুনে কান্নায় ভেঙে পড়ল। পবন বারান্দা থেকে উঠোনে নামল। বারান্দার নিচে কয়েকটা বড় ঝুড়ি রয়েছে। পবনের চোখ গেল সেদিকেই। ঝুড়ির এক পাশ দিয়ে দুটো পায়ের পাতা দেখা যাচ্ছে। সে জোর পায়ে ঝুড়ির কাছে গিয়ে ঝুড়ি সরিয়ে দেখল বাবলু। বাবলুর মাথা ফেটে রক্ত বেরিয়ে জমে গেছে, মাটিতে রক্ত পড়ে আছে। পবন বলল, বাবা এদিকে এসো, বাবলু এখানে পড়ে আছে। নিরঞ্জন বারান্দা থেকে লাফ দিয়ে উঠোনে নামল। তারপর বলল, দেখি তো বেঁচে আছে কিনা। সে তার হাত বাবলুর নাকের কাছে ধরল। শ্বাস প্রশ্বাস চলছে যে। নিরঞ্জন বলল, বেঁচে আছে, এক্ষুনি গ্রামের লোক এসে পড়তে পারে, তার আগে একে আমাদের বাড়ি নিয়ে চল। কোনোভাবে কর্তামশাইয়ের কানে যদি যায় বাবলু বেঁচে আছে, তাহলে একে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। বাবলু ভাগ্যিস ঝুড়ির আড়ালে পড়েছে, তাই লাশগুলো নিয়ে যাওয়ার সময় ওদের নজরে যায়নি। তাড়াহুড়োয় ওদের বাবলুর কথা মনে নেই, না হলে। নিরঞ্জন লুঙ্গির নিচের ঝুলটা উঁচু করে চোখ মুছল। নিরঞ্জন, তার স্ত্রী আর পবন মিলে বাবলুকে ধরে তাদের বাড়িতে নিয়ে গিয়ে ঘরে শোয়ালো। নিরঞ্জন গ্রামের একজন হাতুড়ে ডাক্তার। সে বাবলুর মুখে চোখে জল ছিটিয়ে দিল। তারপর তার যেটুকু ডাক্তারি জ্ঞান আছে সেটুকু বাবলুর ওপর প্রয়োগ করলো। বাবলু চোখ খুলল। সে কেমন অস্বাভাবিকভাবে তাকাচ্ছে। নিরঞ্জন বলল, একে এখানে রাখা ঠিক হবে না। শয়তানগুলোর যদি বাবলুর কথা মনে পড়ে, ওরা ফিরে এসে ওর খোঁজ করবে, তাহলেই সর্বনাশ হয়ে যাবে। নিরঞ্জনের স্ত্রী বলল, শয়তানগুলো সব মাতাল, ওদের বাবলুর কথা মনে আছে না ছাই। গ্রামের কেউ যদি জানতে পারে বাবলু বেঁচে আছে, আর সে কথা কর্তামশাইকে যদি কেউ বলে দেয় তো। পবন বলল, বাবলুকে আমাদের এলাকার বাইরের কোনো হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি চলো বাবা, বাবলুর চিকিৎসার প্রয়োজন। হাসপাতালে নিয়ে যাওয়া তো চাপের রে, ওকে নিয়ে যাওয়ার সময় কেউ যদি দেখে ফেলে। পবন একটু চিন্তা করে বলল, বাবলুকে ঘুমের ওষুধ খাইয়ে বস্তায় ভরে নিয়ে চলো। সবে জ্ঞান ফিরেছে, ঘুমের ওষুধ খাওয়ানো ঠিক হবে না রে। অল্প মাত্রায় খাওয়াতে হবে বাবা, এটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে। পথে যদি মরে যায় আমরা ফেঁসে যাব। কিচ্ছু হবে না, তাড়াতাড়ি চলো। নিরঞ্জনরা ঠিক করলো বাবলুকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাবে। কাঠ, গাছের পাতা ইত্যাদি বস্তায় ভরে ভ্যানে তুলবে। তারপর বাবলুকেও বস্তায় ভরে ওই সব বস্তার সঙ্গে ভ্যানে তুলে নিয়ে যাবে, যাতে কেউ সন্দেহ না করে। নিরঞ্জনেরা কয়েকটা চটের বস্তায় কাঠ, গাছের পাতা, হাবিজাবি জিনিসপত্র ভরে বস্তার মুখ বেঁধে রাখল। নিরঞ্জন বলল, আমি ভ্যানওয়ালাকে ডেকে আনছি। গ্রামের লোকেরা ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না। সারা গ্রামে কেমন একটা থমথমে ভাব বিরাজ করছে। সবাই শোকে বিহ্বল। আড়ালে গোপনে কেউ কেউ ব্যাপারটা নিয়ে কানাঘুষো করছে। নিরঞ্জন রবির বাড়ি গেল। রবির বউ মুখ অন্ধকার করে বারান্দায় বসে আছে। নিরঞ্জন তাকে বলল, রবি বাড়ি আছে? ও ঘরে শুয়ে আছে।
ওকে একটু ডেকে দেবে? ভ্যানটা নিয়ে আমার সাথে একটু বেরোতো। ও আজ আর বেরোবে না। নিরঞ্জনের অনুরোধের সুরে বলল, খুব দরকার, একটু ওকে ডাকো। তুমি ঘরে গিয়ে ওর সাথে কথা বলো। নিরঞ্জন ঘরে গেল। রবি তাকে দেখে কেঁদে উঠল। সে বলল, আমরা এ কোথায় বাস করছি দাদা, যেখানে সবাই ভয়ে ভয়ে থাকি? এমন নৃশংস হত্যা করেও শয়তানেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা সবাই মুখ বুজে সহ্য করে যাচ্ছি। নিরঞ্জনের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিরঞ্জন চোখ মুছতে মুছতে বলল, সহ্য করা ছাড়া অন্য কোনো উপায়ও তো নেই। ভাবছি আর ভ্যান চালাবো না। এই ভ্যানে করেই নিষ্পাপ মানুষগুলোর দেহ নিয়ে শ্মশানে যেতে হয়েছে আমাকে। ভ্যানের দিকে তাকালেই এখন বিপ্লবদের কথা মনে পড়বে। আমার তোকে খুব দরকার, চল না একটু ভ্যানটা নিয়ে আমার সাথে। আমার মনটা একদম ভালো নেই দাদা, আমি যাব না। নিরঞ্জন এবার বাবলুর কথাটা রবিকে বলল। রবি বলল, বাবলু বেঁচে আছে? ওর কথা আমার মাথায় আসেনি তো। তাড়াতাড়ি চলো, সাবধানে যেতে হবে। নিরঞ্জনের সাথে রবি ভ্যান নিয়ে এলো। তারা ঘরে গিয়ে বাবলুকে সামান্য পরিমাণে ঘুমের ওষুধ খাইয়ে চটের বস্তায় ঢোকালো। বাবলুর মুখটা যেদিকে রয়েছে সেদিকটা কয়েকটা ছোট ছোট ফুটো কাটলো, যাতে বাবলুর দম নিতে না কষ্ট হয়। তারপর বস্তার মুখ বাঁধল। মালপত্রের বস্তার সাথে বাবলু যে বস্তায় রয়েছে সে বস্তাটিও পবন ভ্যানে তুলল। ভ্যানের সামনে পবন আর পিছনে নিরঞ্জন বসল। সরকারি হাসপাতাল তাদের এখান থেকে অনেকটা দূর। তাদের এলাকা ছেড়ে কিছুটা দূর গিয়ে ফাঁকা জায়গা দেখে বাবলুকে বস্তা থেকে বের করে একটা অটো ডাকলো। তারপর বাবলুকে নিয়ে নিরঞ্জন আর পবন সরকারি হাসপাতালের উদ্দেশ্যে, আর রবি বাড়ির দিকে রওনা দিল। বাবলুকে সরকারি হাসপাতালে ভর্তি করে পবন ওখানে থেকে গেল। নিরঞ্জন বাড়ি চলে এলো। বাবলুর জ্ঞান ফিরল। সে অস্বাভাবিক আচরণ করছে। বাবলুর নানা রকম পরীক্ষা হলো। ডাক্তারবাবুর রিপোর্ট দেখে বললেন, বাবলুর মানসিক ভারসাম্য হারিয়েছে। ডাক্তারবাবু তাকে মানসিক হাসপাতালে ভর্তি করার কথা বললেন। পবন তাকে সরকারি মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়ে বাড়ি ফিরে এলো। নিরঞ্জন আর পবন মাঝে মাঝে হাসপাতালে গিয়ে বাবলুর খোঁজ খবর নিয়ে আসে। আজকে শুনলেন পেত্নীর প্রতিশোধের 54 থেকে 58 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।